আলোক বিজ্ঞান ক্লাস 9 10 আমাদের 10 আলো। তো একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব, এরকম একটা বড় কাচের গ্লোব, বড় কাচের গ্লোব মানে এরকম হয়, চিন্তা কর। কি আসবে? এটা কি হলো? বড় স্বচ্ছ কাচের গ্লোব, বড় স্বচ্ছ কাচের গ্লোব। এর ভিতরের দাগটা ডট ডট করে দিয়েছি, ভিতরের দাগটা ডট ডট করে থাকবে। এখান থেকে যদি এরকম টুকরো কেটে নেওয়া হয়, এই টুকরোটা কেটে আনলে এখানে কিরকম দেখাবে? এটাকে কেটে এরকম নিয়ে এলে পরে এরকম দেখাবে। হ্যাঁ, এখান থেকে একটা টুকরো কেটে আনলে এরকম দেখাবে। তো এইবার কি করা যাবে? এটার যদি আমি কি করি, পারদ লাগিয়ে দেই। পারদটা কোথায় লাগাবো? যদি এইখানটায় পারদ লাগাই, পারদ লাগালাম, তার মানে এই জিনিসটার কি সরল চিত্র কিরকম? এটার এই সরল চিত্র হচ্ছে এরকম। এটা সরল চিত্র এরকম। এগুলো কি অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ, এর সংজ্ঞাটা কি বলবো? যেটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে চাটু আকৃতির, চাটু মানে গোল আকারে, একটি চাটু আকৃতির একটি টুকরো কেটে তার বাইরের পৃষ্ঠে পারদ লাগানো থাকলে তৈরি হয় অবতল গোলীয় দর্পণ। একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে, একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে চাটু, জয়জবলাকার টয় হস্যু, চাটু আকৃতির একটি টুকরো কেটে নিলে একটি টুকরো
কেটে চাটু আকৃতির টুকরো কেটে তার উত্তল পৃষ্ঠে বা বাইরের পৃষ্ঠে, উত্তল পৃষ্ঠে বা বাইরের, তার উত্তল পৃষ্ঠে বা বাইরের পৃষ্ঠে, বাইরের পৃষ্ঠে পারদ লাগানো থাকবে, পারদ লাগানো থাকলে তাকে বলে কি বলে? অবতল গোলীয় দর্পণ। একটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে চাটু আকৃতির একটি টুকরো কেটে তার উত্তল পৃষ্ঠে বা বাইরের পৃষ্ঠে পারদ লাগানো থাকলে তাকে বলে অবতল গোলীয় দর্পণ। মুখস্থ করব। এই যে টুকরোটা এখানে কেটে আনছি, নতুন ছবি, নতুন ছবি। এবার এটা বা এরকম কেটে আনা হলো। এবার যদি পারদ লাগানো হয় কোন দিকে? এদিকে পারদ লাগানো হয়, ভেতরে অবতল পৃষ্ঠে। এখানে পারদ লাগানো হবে। এটা কি হলো? এটা একটা বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে কেটে আনা হয়েছে। হ্যাঁ, এই বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে চাটু আকৃতির টুকরো কেটে তার ভেতরের পৃষ্ঠে বা অবতল পৃষ্ঠে পারদ লাগানো থাকলে তাকে বলে অবতল গোলীয় দর্পণ। কি বলবো? এটা উত্তল গোলীয় দর্পণ। হ্যাঁ, এটা উত্তল গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ, উত্তল গোলীয় দর্পণ। গৌরব, উত্তল গোলীয় দর্পণ কাকে বলে? ওই লেখাটাই লিখবো। এটি বড় স্বচ্ছ কাচের গ্লোব থেকে চাটু আকৃতির একটি টুকরো কেটে তার ভেতরের পৃষ্ঠে বা অবতল পৃষ্ঠে পারদ লাগানো থাকবে। ভেতরের পৃষ্ঠে বা অবতল, খাঁজ, গর্ত, সেখানে পারদ লাগানো থাকলে তাকে বলে, চলো মুখস্থ করো, খাতা লিখে হলো। এটাকে কেটে সোজা করে বসাচ্ছি, সোজা করে দিচ্ছি। এরকম সোজা করে রাখলাম। এবারে বাইরের দিকে পারদ লাগানো থাকবে, বাইরের দিকে পারদ লাগালাম, উত্তর পৃষ্ঠে পারদ লাগালাম। এটা কিরকম দর্পণ? আমাদের এটা সরল চিত্র এবং এরপরে যত ছবি আঁকবো এরকমই আঁকবো। এটা সরল চিত্র। এই চিত্রটা এরপর থেকে আমরা আঁকবো। এখানে একটা মার্বেল ছেড়ে দেবো। মার্বেল ছেড়ে দিলে কোথায় এসে দাঁড়াবে? এইরকম জায়গায় এসে মার্বেলটা দাঁড়াবে না? একটা মার্বেল ছেড়ে দিলে মার্বেলটা দেখ এইরকম জায়গায় এসে দাঁড়াবে। তাই একটা মার্বেল ছেড়ে দিলে মার্বেলটা এইরকম জায়গায় এসে দাঁড়াবে। হ্যাঁ, তাহলে আবার তাহলে কোনো অবতল গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু কি বলবো? মেরু বলা হয়। এরকম অবুত্তল হলো তাই হোক। যদি এরকম হতো, ভেতরের দিকে পারদ লাগিয়ে দিচ্ছি, অবতল পৃষ্ঠে পারদ লাগিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা মার্বেল ছেড়ে দিলে মার্বেলটা কোথায় এসে দাঁড়াবে? এইরকম এখানে এসে থাকবে, এখানে যে মার্বেলটা থাকবে।
মানে কোনো গোলীয় দর্পণে উত্তল হোক আর অবতল হোক, কোনো গোলীয় দর্পণের, গোলীয় দর্পণ মানে সেটা উত্তল হতে পারে অবতল হতে পারে, কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় গোলীয় দর্পণটির মেরু। কোনো গোলীয় দর্পণের, কোনো গোলীয় দর্পণের, গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে, ঠিক মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণের মেরু। গোলীয় দর্পণের মেরু। কোন গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলে গোলীয় দর্পণের মেরু। তাহলে এই বিন্দুটার কি নাম হবে? এটা মেরু বিন্দু। এই বিন্দুটার কি নাম? মেরু বিন্দু, ঠিক মধ্যবিন্দু। আর মার্বেল ছেড়ে দিলে এরকম জায়গাতে এসে মার্বেলটা দাঁড়িয়ে থাকবে। এই নিচে এই দুটো কিরকম? উপরটা তো অবতল গোলীয় দর্পণ, এটা অবতল, এটা উত্তল গোলীয় দর্পণ। কোন গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় অবতল, কোন গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে গোলীয় দর্পণের মেরু। এরপরে কি আছে? বক্রতা কেন্দ্র বলে একটা কথা আছে। এটা যদি এখান থেকে কাটা লাগে, এখানে ভাবো এই অংশটা আছে, এটা একটা চাটু আকৃতির অংশ, এখানে যদি এটা কেটে যে আনলাম, এটাই তো দর্পণ তৈরি করব, এটাকে দর্পণ তৈরি করব। তাহলে এটা একটা গোলকের অংশ। এই যে গোলীয় দর্পণটা, এই গোলীয় দর্পণটা এখান থেকে এসছে। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই বড় গোলকটার অংশ, এর যে কেন্দ্র আছে, এটাই বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। যখন ওখানে কেটে আনবো, এরকম ভাবে দেখানো যাবে না। এখানে আমরা কি করি, তখন এরকম ভাবে, এবার এরপর থেকে আমরা যা ছবি আঁকবো, কি করবো? সরল চিত্র আঁকবো। সরল চিত্র এরকম একটা, এটা কি জিনিস? কিসের সরল চিত্র? অবতল দর্পণের, অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণের সরল চিত্র। এই অবতল গোলীয় দর্পণ নাম দিচ্ছি, মনে করো M1, এটা O, M1 O M2। এখানে ওটা হচ্ছে মেরু, ও বিন্দুটাকে মেরু ভাবো। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রকে, এটা কিরকম গোলকের অংশ? এরকম এরকম যদি বড় গোলক কি করতাম, এরকম একটা বড় গোলক হতো, এরকম একটা গোলকের অংশ, এই যে গোলকটার অংশ, এর যে কেন্দ্র এরকম জায়গা হতো, এটার নাম বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোন গোলীয় দর্পণ যে এটা আমরা অবতল গোলীয় দর্পণ, এটা অবতল গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ। এটা অবতল পৃষ্ঠে পারদ লাগিয়ে দিই। এটাও তো একটা গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, এরকম একটা বড় গোলক থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এটার এরকম একটা কেন্দ্র হবে তো, এইরকম জায়গাটা যে বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কোন গোলীয় দর্পণ, কোন গোলীয় দর্পণ বলতে সেটা উত্তল হতে পারে, হতে পারে অবতল। কোন গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ বলতে, কোন গোলীয় দর্পণ বলতে সেটা হতে পারে উত্তল বা অবতল। অবতল। কোন গোলীয় দর্পণ উত্তল বা অবতল, ব্র্যাকেট দিয়ে দিলাম। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে, সেই গোলকের কেন্দ্রকে
বলে কি বলে গোলীয় দর্পণটির গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র। গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্র দ্বয়ের প্রতীক। মেরু ও বক্রতা কেন্দ্র দ্বয়ের সংযোজক সরল রেখাকে বলে প্রধান অক্ষ। কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাকে বলে প্রধান অক্ষ। এই কথাটা মুখ দিয়ে বেরোচ্ছে না? কোন অবতল গোলীয় দর্পণের উপর, বিষয়টা ঠিক করে বুঝে না, এটা একটা অবতল গোলীয় দর্পণ, কোন অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি এসে পড়লে, একগুচ্ছ মানে একাধিক রশ্মি হলেই একগুচ্ছ বলবো, একাধিক রশ্মি হলেই একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়। যেমন এই রশ্মিটা, একটা জিনিস মাথায় রাখো, এই যে ও মেরুবিন্দু আর বক্রতা কেন্দ্র এদের ঠিক মাঝখান দিয়ে যাবে, এটা পরে প্রমাণ করে দেখাবো। এইখানে গেল এই জায়গাটা, এই রশ্মিটাও কি করবে, এইভাবে যাবে, এই এক জায়গা দিয়েই যাবে। এইখান থেকে যখন রশ্মিটা যাবে তখন এইরকম ভাবে যাবে, এখান থেকে যখন যাবে তখন এইরকম ভাবে যাবে। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিগুলি কি হলো, প্রধান অক্ষের উপর অবস্থিত সাধারণ বিন্দুগামী হলো। এই সাধারণ বিন্দুটিকে বলে অবতল গোলীয় দর্পণের মেরু। অবতল গোলীয় দর্পণের মেরু, গোলীয় দর্পণের ফোকাস, ফোকাস বা ফোকাস বিন্দু, চলো মুখস্থ করবো। এবার তাকাও, এটা কিরকম গোলীয় দর্পণ? উত্তল গোলীয় দর্পণ। এবার আলোটা কোন দিক থেকে আসবে? ডান দিক থেকে আসবে না বাঁ দিক থেকে যাবে? হ্যাঁ, বাঁ দিক থেকে। কেন? যেদিকে পারদ লাগানো থাকে সেদিকে আলো এসে পড়ে না, চকচকে দিক থেকে আলোটা, তাহলে এই দিক থেকে এসে আলো পড়ছে। এবার এই আলোগুলো গিয়ে পড়লো এইভাবে, তাহলে এখানে কি হলো, যখন কোন উত্তল গোলীয়, এই লেখাটাই হবে, কোন অবতলের জায়গায় এই জায়গাটা, এই শব্দটা কি হবে, শুধু এই শব্দটা পালিয়ে যাবে। কোন উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি, এবার দেখো কি ঘটনাটা হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলি মনে হবে এইরকম প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপস্থিত এই জিনিসটা এখান থেকে বেরিয়ে আসে বলে মনে হবে। এদিকে তাকে ভালো করে, এই ওখান থেকে ডট ডট দিয়ে যাব, এই হলো। তাহলে মনে হবে কি এইরকম একটা জায়গা থেকে আলো রশ্মি বেরিয়ে আসছে। তাহলে সংজ্ঞাটা কি লিখবো? এদিকে নজর ওদিকে, এই শব্দটা পাল্টে যাবে, পাল্টে কি হবে? উত্তল। কোন উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি, এখান থেকে লেখাটা পালিয়ে যাবে, প্রতিফলিত রশ্মিগুলি
প্রতিফলিত রশ্মিগুলি এসে পড়লে কি বললাম, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোয় এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি প্রতিফলিত রশ্মিগুলি মনে হবে, কি মনে হবে, কি মনে হচ্ছে তোমার, কি মনে হচ্ছে? প্রতিফলিত রশ্মিগুলি মনে হচ্ছে না, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে বেরিয়ে আসছে, ওটাই বইয়ের ভাষায় বলে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে প্রতিফলিত রশ্মিগুলি মনে হবে প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। তাই মনে হচ্ছে তো নাকি না প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে? প্রতিফলিত হবে না, মনে হচ্ছে ভিতর থেকে আলোটা আসছে। যদি এখানে চোখ রাখা হয়, চোখ কি দেখবে? এখানে যদি চোখ রাখা হয়, এই চোখ দেখবে আলোটা যেন এখান থেকে আসছে। প্রধান অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটিকে বলা হয় প্রধান অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটিকে প্রধান অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটিকে বলে কি বলে? তোমার যে ফোকাস বিন্দু, ফোকাস। হ্যাঁ, এখানে যে ওই উত্তল গোলকপূর্ণ ফোকাস, ফোকাসটা কার? উত্তল গোলকপূর্ণ ফোকাস। উত্তল নিয়ে কথাটা বলছি, উত্তল গোলীয় দর্পণের ফোকাস, উত্তল গোলীয় দর্পণের ফোকাস। মুখস্থর চেষ্টা কর। এটা একটা বৃত্ত বানালাম। এবার বৃত্তের উপরে যদি কোনো বিন্দু স্পর্শক পাওয়া যায়, এটা স্পর্শক টানলাম, এটা একটা স্পর্শক, আর এটা মনে করে বৃত্তের কেন্দ্র, এই স্পর্শ বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দুর সঙ্গে কেন্দ্র যোগ করলে পরে এটা কি হবে? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ আর স্পর্শ এদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা আমাদের ক্লাস 10 একটা উপপাদ্য আছে, যখন পড়াবো তখন সে লজিক দিয়ে বোঝাবো। এটা মেনে নাও, বৃত্তের উপরে কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব। এটা কথাটা মুখস্থ করো শুধু। বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব। বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক, ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। কথাটা মুখস্থ করা হোক, পরস্পর লম্ব। এবার আমি একটা গোলীয় দর্পণ আঁকছি।
এই গোলীয় দর্পণটা কি? অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ। তাহলে এইরকম জায়গাটা কি? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। এখানে যদি একটা স্পর্শক টানি, এখানে দেখো এই বিন্দুটাতে একটা স্পর্শক টানবো, এই বিন্দুটা স্পর্শ বিন্দুর সঙ্গে এই বক্রতা কেন্দ্র যোগ করলে পরে কি হবে? বক্রতা কেন্দ্র মানে ওই গোলকের কেন্দ্র। তাহলে এটা কি হলো? বক্রতা ব্যাসার্ধ হলো। এটা হলো বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এটা একটা স্পর্শক টানলাম। এই যে স্পর্শক, এটা যে স্পর্শ বিন্দু, এটা স্পর্শ বিন্দু, এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। যদি এইরকম জায়গায় আমি স্পর্শ বিন্দু ধরতাম, এখানে যদি স্পর্শক টানতাম, এখানে যদি যোগ করতাম, এটাও কি হতো? বক্রতা ব্যাসার্ধ হতো। বক্রতা ব্যাসার্ধ। বক্র ব্যাসার্ধ কিছুই নয়, গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত সংযোজক সরলরেখাংশকে বক্রতা ব্যাসার্ধ বলে। গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে, গোলীয় দর্পণের উপর অবস্থিত, গোলীয় দর্পণের উপর অবস্থিত, গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে, গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত, সংযোজক সরলরেখাংশকে, বলে গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। যদি অবতল গোলীয় দর্পণের যদি কোশ্চেন বলা হয় অবতল গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, তখন কি লিখবো? কোন অবতল গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে তার বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাংশকে এই লাইনটা হাইলাইট করবো। সংযোজক সরলরেখা বললে হবে না, সরলরেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য হয় না, যেমন প্রধান অক্ষ, ওর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে বক্রতা ব্যাসার্ধ বুঝলাম। এই যে বক্রতা ব্যাসার্ধ আর বক্রতা ব্যাসার্ধ যেখান থেকে আমি ধরছি, ওখানে যদি স্পর্শক টানি, তার সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? 90 ডিগ্রি কোণ করবে। অর্থাৎ এই বক্রতা ব্যাসার্ধটা কি করবে? অবিলম্ব হিসাবে কাজ করবে। বক্রতা 90 ডিগ্রি কোণ করে আছে মানে অবিলম্ব হিসাবে। আমি সমতল দর্পণ যখন পড়েছিলাম, হ্যাঁ, তখন সমতল দর্পণের উপরে 90 ডিগ্রি কোণ করে যে লাইনটা দাঁড়াবে ওটার নাম অবিলম্ব। এখানেও আমরা এই বক্রতা ব্যাসার্ধগুলোকে অবিলম্ব হিসাবে ট্রিট করব। বক্রতা ব্যাসার্ধগুলোকে কি করব? অবিলম্ব হিসাবে ট্রিট করবে এরপর থেকে। কারণ গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে স্পর্শক, ওই স্পর্শকগুলো হচ্ছে তোমার কি প্রতিফলক তল হিসাবে কাজ করবে। প্রতিফলক তল আর বক্রতা বিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। লম্ব হওয়া মানে ওখানে অবিলম্ব হিসাবে কাজ করবে। বক্রতা ব্যাসার্ধগুলো কি হবে? অবিলম্ব হিসাবে কাজ করবে। পরের দিকে তাকাও। এবার এই গোলীয় দর্পণের উপরে একটি আলোক রশ্মি এসে মনে করো এইভাবে পড়লো, প্রধান অক্ষের সমান্তরালে এনে ফেলেছি। এই যে রশ্মিটা, এটা কি করলো? এখানে মনে করো একটা বাল্ব ছিল, সেই বাল্ব থেকে আলোটা এসছে। এই বাল্ব থেকে আলো বিকিরণ হচ্ছে, তার একটা পথ এটা দেখাচ্ছি। মনে করো এ থেকে বি পর্যন্ত,
এই যে পথটা, এটা বায়ু থেকে আলোটা এসেছিল, ধরেন এটা বায়ু মাধ্যম, তাহলে আলোক উৎস থেকে কোন স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে আলো যে পথ ধরে অপর কোন মাধ্যমের তলে এসে পড়ে, আলোক উৎস থেকে আলোক উৎস থেকে আলোক উৎস থেকে আলো আলোক উৎস থেকে আলো কোন এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে এসে অপর কোন মাধ্যমের তলে যে মাধ্যমের তলে এসে পড়ে, যে কথাটা হবে না, অপর কোন মাধ্যমের তলে বললাম আলোক উৎস থেকে, বাল্ব জ্বালিয়েছি, আলোক উৎস থেকে আলো এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে এসে অপর কোন মাধ্যমের তলে পড়ে, তলে এসে পড়ে সেই পথকে বলে কি বলে? আপতিত রশ্মি। আপতিত রশ্মি মুখস্থ করব। আলো উৎস থেকে আলো এক স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে এসে অপর কোন মাধ্যমের তলে যে পথ ধরে এসে পড়ে, যে পথ ধরে এসে পড়ে সেই পথকে বলে আপতিত রশ্মি। তার মানে চিত্রে কি এ বি হলো আপতিত রশ্মি। এবার এই বিন্দুটা কি হবে? স্পর্শ বিন্দু। এখানে যদি একটা অভিলম্ব টানতাম, তাকাবে এদিকে, এটা যে অভিলম্ব টানতাম, আর এই বি এর সঙ্গে সি যোগ করলাম, এটা তখন কি করবে? এটা অভিলম্বের সম্মানিত হবে, অভিলম্ব হিসাবে সম্মানিত হবে। এটা বক্রতা ব্যাসার্ধ অভিলম্ব হিসাবে সম্মানিত হবে। হ্যাঁ, আলোর প্রতিফলনের নিয়মটা কি? আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এই আলোটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হলে পরে এই যে কোণটা, এটা কত ডিগ্রি বলে মনে হচ্ছে? মনে করি 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কোণে আলো এরকম ভাবে ফিরে চলে যাবে। এটা হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি এটা মনে করো বিডি পথে চলে যাবে। তীর চিহ্ন দিয়ে বোঝালাম। প্রতিফলিত রশ্মিটা কি হবে? আপতন মানে আলোক রশ্মি আপতিত হওয়ার পরে যে পথ ধরে ফিরে চলে যায়, আর কোন প্রতিফলক তলে আলো আপতিত হওয়ার পরে আলো যে পথ ধরে ফিরে চলে যায় তা কি বলে? মানে কি লিখবো? কোন প্রতিফলক তলে আলো এসে পড়ার পর কোন প্রতিফলক তলে আলো এসে পড়ার পর যে পথ ধরে আলো প্রথম মাধ্যমে ফিরে যায়, সেই পথটা কোনটা? এখানে বিডি প্রথম মাধ্যমে ফিরে যায়। সেই পথকে বলে
প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, প্রতিফলনের নিয়ম সেই অনুসারে হয়েছে। প্রথম ক্ষেত্রে বলছি কেস 1, প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লো, মানে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সংক্রান্ত নিয়ম। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সংক্রান্ত নিয়ম, প্রতিফলন সংক্রান্ত নিয়ম মানে কোন পথ দিয়ে আলো এসে পড়লে কিভাবে যাবে। এই যে অবতল গোলীয় দর্পণটা রয়েছে, এখানে সবকটাই অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ, অবতল গোলীয় দর্পণ। এই অবতল গোলীয় দর্পণের এদিকে দেখাও, এই বিন্দুটার নাম হচ্ছে কি, এটা মেরু বিন্দু। এইরকম জায়গাটা কি হবে, বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে আলো যেখানে এসে পড়লো আপতন বিন্দু, এর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করলে এই লাইনটা কি হিসাবে সম্মানিত হবে। এই যে আলো যে বিন্দু থেকে পড়লো এটা হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দু। আপতন বিন্দুর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করলে যে লাইনটা হবে এটা অভিলম্ব হিসাবে কাজ করবে। আপতন বিন্দুর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করলাম, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সব সময় অভিলম্ব হিসাবে কাজ করবে। বক্রতা ব্যাসার্ধ সব সময় অভিলম্ব হিসাবে কাজ করবে, কারণ এখানে যদি স্পর্শক টানতাম তাহলে স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ লম্ব হবে। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এবার এই আলো যখন এখানে গিয়ে পড়লো, এখানে যখন আলোটা পড়লো, এই যে এটা এই কোণটা কি নাম, আপতন কোণ। হ্যাঁ, যত ডিগ্রি কোণে আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করবে তাকে আপতন কোণ বলে। আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে আপতন কোণ বলে। তাহলে একই কোণে প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে। তাহলে এইরকম ভাবে প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিটা কি হচ্ছে, অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে, অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে এসে আলো পড়লে প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দুগামী হয়। মুখস্থ করব, অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লে, কি বললাম ওখানে আগে কথা বলছে, অবতল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দুগামী হয়। কি বললাম, কোথায় একগুচ্ছ আলো বললাম, একগুচ্ছ আলো কখন বলেছিলাম, ফোকাস বিন্দু বলার সময় বলেছিলাম। কি হবে, অবতল গোলীয় দর্পণের উপর, অবতল গোলীয় দর্পণের উপর, দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরালে আলো এসে পড়লে, আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি, প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দুগামী হয়। প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দুগামী হয়। মুখস্থ করব, আরেকটা কথা বলছে,
এখানে এই ফোকাস বিন্দু যেটা দেখালাম ওটা মেরু আর বক্রতা কেন্দ্রের ঠিক মধ্যবিন্দু হবে। একটু 19-20 হলে অসুবিধা নেই, আমরা তোমাকে প্রমাণ করে করে দেখাচ্ছি। এক পা এগোলে আমরা যেখানে যাই, এক পা পেছনে আগের জায়গায় চলে আসবো। এখানে হচ্ছে মেরু বিন্দু, এটা মেরু, এখানে হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এইরকম জায়গা হচ্ছে ফোকাস বিন্দু হবে। কোনো আপত্তি নেই, মেরু আর বক্রতা কেন্দ্রের ঠিক মধ্যবিন্দুটা ফোকাস বিন্দু হবে। এবার এইভাবে একটা আলো এসে পড়লো, লক্ষ্য রাখো কি বলছি। এই যে আলোটা, এই আলোটা কিভাবে এসে পড়লো দর্পণের উপরে, অবতল গোলীয় দর্পণে। এই আলোটা কিভাবে এসে পড়লো, ফোকাস বিন্দুগামী হয়ে অবতল দর্পণের উপরে এসে পড়লো, ফোকাস বিন্দুগামী হয়ে। এবার দেখ যেখানে গিয়ে পড়লো এটা যে আপতন বিন্দু, এর সঙ্গে বক্রতা কিন্তু যোগ করলাম, তাহলে এটা কি অভিলম্বের কাজ করবে না? অভিলম্ব কাজ করবে। স্পর্শ বিন্দুর সঙ্গে বক্রতা কিন্তু সংযোগ রেখাংশ মানে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ সবসময় অভিলম্বের কাজ করবে। এবার এই যে কোণটা এখানে কত ডিগ্রি কোণ আপতিত হলো, যত ডিগ্রি কোণ আপতিত হলো প্রতিফলিত রশ্মিটাও সেই কোণে চলে যাবে। কিভাবে চলে গেল? ফোকাস বিন্দুগামী হয়ে পড়েছিল, প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল, উল্টোটা হলো। উল্টো ঘটনাটা হয়েছে না? তাহলে লেখাটা কি লিখবো ঋদ্ধিমান? কে পারবে বলো? হ্যাঁ, অবতল গোলীয় দর্পণের উপর ফোকাস বিন্দুগামী হয়ে আলো দর্পণে এসে পড়লে প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। এটাই হয়েছে, লিখে ফেলো। অবতল গোলীয় দর্পণের উপরে, অবতল গোলীয় দর্পণের উপর, গোলীয় দর্পণের উপর, গোলীয় দর্পণের উপর ফোকাস বিন্দুগামী হয়ে আলো, ফোকাস বিন্দুগামী হয়ে আলো কি হবে? দর্পণের উপর এসে পড়লে, দর্পণের উপর এসে পড়লে, এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি, প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয়, প্রধান অক্ষের সমান্তরাল হয়, প্রতিফলিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল হয়। এই বিন্দুটার নাম আমি কি বলবো? এটা মেরু বিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, আর এর মধ্যবিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু। এবার দিকে তাকাও, এটা কি জিনিস? এটা বক্রতা ব্যাসার্ধ। এটা কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধ সব সময় অভিলম্ব হিসাবে কাজ করবে। যদি কোনো আলোক রশ্মি বক্রতা ব্যাসার্ধ বরাবর এসে পড়ে, অর্থাৎ অভিলম্ব বরাবর পড়ে, বক্রতা ব্যাসার্ধ সর্বদা অভিলম্ব হিসাবে কাজ করবে। বক্রতা ব্যাসার্ধ সর্বদা অভিলম্ব হবে। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ সর্বদা কি হবে? সর্বদা হবে অভিলম্ব, সর্বদা অভিলম্ব হবে। কেন হবে? কারণ ওই বক্রতা ব্যাসার্ধ ওই গোলীয় দর্পণের উপর যেখানে যেখানে আমি ব্যাসার্ধটা কল্পনা করছি যে বিন্দুতে, তার ওখানে যদি আমি স্পর্শক টানতাম তখন এটা কি হতো? 90 ডিগ্রি কোণ করে ফেলতো। বক্রতা ব্যাসার্ধ সবসময় অবিলম্বের কাজ করবে। এবার একটা কথা শোনো, তুমি সমতল দর্পণে পড়ে এসছো, আলোক রশ্মি যদি অবিলম্ব বরাবর এসে পড়ে
সে রশ্মির প্রতিফলন কিভাবে হয়? অবিলম্ব বরাবর চলে যায়। কেন হয়? অবিলম্ব বরাবর পড়া মানে 0 ডিগ্রি আপতন কোণে আলো পড়া, আর 0 ডিগ্রি কোণে আপতিত হলে 0 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। তাহলে আমি এখানে একটা কথা বলবো, যদি অবতল গোলীয় দর্পণের উপরে বক্রতা ব্যাসার্ধ বরাবর কোনো আলো এসে পড়ে, অবতল গোলীয় দর্পণের উপরে যদি বক্রতা ব্যাসার্ধ বরাবর আলো এসে পড়ে, তাহলে সেই আলোটা কি হবে? একই পথে ফিরে চলে যাবে। এইখানে বক্রতা ব্যাসার্ধ বরাবর পড়লো, একই পথে ফিরে যাবে। কথাটা কি লিখবো? অবতল গোলীয় দর্পণের উপর, অবতল গোলীয় দর্পণের উপর বক্রতা ব্যাসার্ধ বরাবর, বক্রতা ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর বরাবর আলো এসে পড়লে, আলো এসে পড়লে বক্রতা ব্যাসার্ধ বরাবর পড়ছে মানে কি? 0 ডিগ্রি আপতন কোণে আলো পড়ছে। আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে দেখে আপতন কোণ বলে। এখানে বক্রতা ব্যাসার্ধ সর্বদা অবিলম্বের কাজ করে। অবতল গোলীয় দর্পণের উপর, অবতল গোলীয় দর্পণের উপর বক্রতা ব্যাসার্ধ বরাবর আলো এসে পড়লে একই পথে ফিরে যায়, একই পথে ফিরে যায়। 3 নম্বর ছবিটা ক্যামেরা ব্যাগে ঢুকাও। এটা একটা উত্তল গোলীয় দর্পণ। এবারকার ঘটনাগুলো দেখো। এটা একটা উত্তল গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের এটা হচ্ছে তোমার কি মেরুবিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। আর এরকম মধ্যবিন্দুটাকে বলা হবে ফোকাস বিন্দু, ফোকাস। এখানে কি হবে? দিকে তাকাও। যদি কোনো আলোক রশ্মি উত্তল গোলীয় দর্পণের উপরে, যদি কোনো আলোক রশ্মি উত্তল গোলীয় দর্পণের উপর কিভাবে এসে পড়লো? উত্তল গোলীয় দর্পণের উপর আলো রশ্মি কিভাবে এসে পড়লো? প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়লো। এবার তাহলে আপতন কোণটা বুঝবো কি করে? আপতন কোণ বুঝতে পারছি না তো, বুঝতে পারছি না। লক্ষ্য রাখো দিকে, এটা হচ্ছে আপতন বিন্দু, এই বিন্দুটা আপতন বিন্দু। এখানে বক্রতা কেন্দ্র, এখানে সি বিন্দু বক্রতা কেন্দ্র, এখানে সেখানে যোগ করলাম। তাহলে এখন অবিলম্ব হলো না, এটা তো ভেতরের দিকে অবিলম্ব হলো, এটাকে উপরের দিকে তুলে দেবো, এটা হয়ে গেল অবিলম্ব। এটা হয়ে যাবে অবিলম্ব, এটা অবিলম্ব। কোন এর তল আছে, তলের মধ্যে 90 ডিগ্রি কোণ করে যদি দাঁড়ানো হয়, উপরেও 90 ডিগ্রি কোণ করে, নিচে তো 90 ডিগ্রি কোণ করে তলের সঙ্গে। হ্যাঁ, এটা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ সবসময় অবিলম্ব হবে। তাহলে এটা যখন বাড়িয়ে দিচ্ছি সোজা, ওটা তো অবিলম্বই হবে, অবিলম্ব হবে। এই কোণটা হয়ে যাবে আপতন কোণ। এই কোণটা কি হবে? আপতন কোণ। এই কোণটা আপতন কোণ হলো। হ্যাঁ, এটা আপতন কোণ হলো কিনা? এটা আপতন কোণ। তাহলে আলো যে যত ডিগ্রি কোণে আপতিত হবে, ঠিক তত ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত হওয়ার সময় কি হবে? এইরকম হবে। এদিকে তাকা, এইরকম হয়ে যাবে। একই কোণ, এই কোণে যদি আই হয়, এই কোণটাও আই হবে, আই কোণে প্রতিফলিত হবে। 10 ডিগ্রি কোণে আপতিত হলে 10 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। এবং মনে হবে আলোটা এখান থেকে আসছে, এফ বিন্দু থেকে আসছে। এখানে মনে হবে কি আলোটা এফ বিন্দু থেকে। যদি এখানে চোখ রাখা হয়, এখানে চোখ রাখলে চোখ কি দেখবে? চোখের মনে হবে আলোটা এফ বিন্দু থেকে আসছে, মনে হবে। তাহলে আমরা কি বলছি এবার? উত্তল গোলীয় দর্পণের উপর
প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি দ্বারা উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ওখানে ফোকাস বিন্দু দিয়ে গেছে, এখানে মনে হবে। কি বললাম? উত্তল গোলীয় দর্পণের উত্তল গোলীয় দর্পণের উপরে উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে সমান্তরালে আলো এসে পড়লে উত্তল গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে আলো এসে পড়লে প্রতিফলিত রশ্মিটি মনে হবে ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে। প্রতিফলিত রশ্মিটি মনে হবে ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে, বেরিয়ে আসছে। প্রতিফলিত রশ্মিটা মনে হবে ফোকাস বিন্দু থেকে আসছে, এখান থেকে আলোটা আসছে, এবং সেই প্রতিফলিত রশ্মিটা ওই প্রতিফলনের নিয়ম মেনেই যাবে। মুখস্থ করব। তাহলে কি বলছি, এই যে আলো রশ্মিটা, এবারে যে আলো রশ্মিটা মনে করো এমএন একটা রশ্মি এখানে অবতল উত্তল গোলীয় দর্পণের উপরে বক্রতা কেন্দ্র বরাবর এসে পড়লো, বা বক্রতা কেন্দ্র অভিমুখী হয়ে পড়লো, বক্রতা কেন্দ্র অভিমুখী হয়ে এসে পড়লো। উত্তল গোলীয় দর্পণের উপর আলো বক্রতা কেন্দ্র অভিমুখী হয়ে এসে পড়লো। আর বক্রতা কেন্দ্র অভিমুখী মানে বক্রতা ব্যাসার্ধ বরাবর গিয়ে পড়ছে, তাহলে অবিলম্ব বরাবর পড়ছে। বক্রতা ব্যাসার্ধ মানে অবিলম্ব, তাহলে ওই রশ্মিটার প্রতিফলন কি হবে? একই পথে প্রতিফলিত হবে। তাহলে লিখে বলবো এটাকে কি লিখবো? যদি উত্তল গোলীয় দর্পণের উপরে আলো বক্রতা ব্যাসার্ধ বরাবর এসে পড়ে, বক্রতা ব্যাসার্ধ বরাবর বা বক্রতা কেন্দ্র বরাবর এসে পড়ে, এইভাবে বলো। উত্তল গোলীয় দর্পণের উপর আলো যদি বক্রতা কেন্দ্র হয়ে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিটি একই পথে চলে যাবে। বললাম ফোকাস দূরত্ব বলে একটা কথা আছে। এই যে ফোকাস বিন্দু আর এটা যে মেরু বিন্দু, এই দৈর্ঘ্যটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। মেরুর সঙ্গে ফোকাস বিন্দু দূরত্বটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য সংজ্ঞাটা কি? গোলীয় দর্পণের মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে দূরত্বকে বলে ফোকাস দৈর্ঘ্য। গোলীয় দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে দূরত্বকে বলে ফোকাস দৈর্ঘ্য। লিখে ফেলো। যাচ্ছি যতটুকু এটা গোলীয় দর্পণ আঁকলাম। এই গোলীয় দর্পণের প্রান্ত ভাগটা কেমন? গোলীয় দর্পণের প্রান্ত ভাগটা কেমন? বৃত্তাকার। বৃত্তাকার। গোলীয় দর্পণের প্রান্ত ভাগটা কি? বৃত্তাকার। তার মানে আমরা সরল, এটা তো গোলীয় দর্পণ এরকম হয়ে গেল, এটা গোলীয় দর্পণ,
ওটা অবতল গোলীয় দর্পণ করলাম। এর প্রান্ত ভাগটা বৃত্তাকার, বৃত্ত হলে বৃত্তের ব্যাস থাকবে, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই ব্যাসটাকে বলা হয় কি রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ, রৈখিক উন্মেষ সংজ্ঞাটা কি? কোন গোলীয় দর্পণের প্রান্ত ভাগ হচ্ছে একটা বৃত্ত, সেই বৃত্তের ব্যাসকে বলা হয় গোলীয় দর্পণটির রৈখিক উন্মেষ। কোন গোলীয় দর্পণের প্রান্ত ভাগ, কোন গোলীয় দর্পণের প্রান্ত ভাগ, কোন গোলীয় দর্পণের প্রান্ত ভাগ একটি বৃত্ত। কোন গোলীয় দর্পণের প্রান্ত ভাগ একটি বৃত্ত, কোনো সন্দেহ নেই। এই বৃত্তের ব্যাসকে বলা হয় গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ, রৈখিক উন্মেষ মধ্যনস্য, রৈখিক উন্মেষ বোঝা গেছে। তাহলে এটা একটা গোলীয় দর্পণ, তাহলে এই দৈর্ঘ্যটা কি হবে? এটা রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ কোন গোলীয় দর্পণের প্রান্ত ভাগ বৃত্ত, এই বৃত্তের ব্যাসকে বলা আছে গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ। এবার রৈখিক উন্মেষ মেরুবিন্দুর সঙ্গে একটা কোণ করবে। এই যে রৈখিক উন্মেষ, এটা হচ্ছে রৈখিক উন্মেষ। মনে করো এই বিটা হলো রৈখিক উন্মেষ, আর এই বিন্দুটা কি মেরুবিন্দু, ও হলো মেরুবিন্দু। এখানে একটা কোণ তৈরি হবে না? কোণ করছি। রৈখিক উন্মেষ মেরুবিন্দুর সঙ্গে বক্রতা কেন্দ্রের সঙ্গে মেরুবিন্দু, এই যে রৈখিক উন্মেষ এইরকম জায়গায় মনে করো বক্রতা কেন্দ্র আছে, এদিকে লক্ষ্য রাখো, সি হলো বক্রতা কেন্দ্র। এই রৈখিক উন্মেষ বক্রতা কেন্দ্রের সঙ্গে একটা কোণ তৈরি করবে। এই যে কোণটা হলো, এই কোণটাকে বলে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ, রৈখিক উন্মেষ, গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ তৈরি করে, রৈখিক উন্মেষ বক্রতা কেন্দ্রের একটা কোণ তৈরি করলো, তো এই কোণটার নাম কৌণিক উন্মেষ। তাহলে কি লিখবো? কোন গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ, রৈখিক উন্মেষ বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে বলে গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ। গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ। কোন গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, কোন গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ। তাহলে পাশের চিত্রে কোণ এ সি বি সমান কৌণিক উন্মেষ, কৌণিক
উন্মেষ। একটা জিনিস দেখো, এদিকে তাকাবে একটু। এটা একটা গোলীয় দর্পণ আঁকলাম, এইরকম জায়গাটা বক্রতা কেন্দ্র হবে। এই কোণটা কত ডিগ্রি বলে মনে হচ্ছে? এই কোণটা কত ডিগ্রি বলে? 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। লক্ষ্য রাখতে বলছি, কোণটা 60 ডিগ্রি। আমি এই গোলীয় দর্পণে এই তলটা এই করলাম, আরেকটুখানি সোজা করলাম, তাহলে বক্রতা কেন্দ্রটা এরকম জায়গায় চলে যাবে। এবার এই যে কোণটা হলো, এই কোণটা কি 60 ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি হলো? এই কোণটা খুব বেশি হলে 40 ডিগ্রি হবে। তাহলে কৌণিক উন্মেষটা কমলো, যত এখানে দর্পণে যতটা এখানে কাট ছিল আর ওখানে ছড়ানো হলো। এবার যদি আমি কি করি, আরো এরকম স্ট্রেট থাকে, এরকম হলো। এবার এবার এরকম বক্রতা কিন্তু এরকম জায়গায় হবে। এই কোণটা কত ডিগ্রি চলে গেল? মনে করো 20 ডিগ্রি হয়ে গেছে। তার মানে কৌণিক উন্মেষ কখন কমছে? যখন অনেক বড় গোলক থেকে টুকরোটা কেটে নেওয়া হবে। অনেক বড় গোলক থেকে কাটলে পরেই তখন কৌণিক উন্মেষটা কি হবে? ছোট হবে, কৌণিক উন্মেষটা কম হবে। এবার ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ কাকে বলবো? যার কৌণিক উন্মেষ 10 ডিগ্রি থেকে কম। যার যে গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি থেকে কম, যে গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি থেকে কম, তাকে বলা হবে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ, ক্ষুদ্র উন্মেষ, ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ সংখ্যাটা কে পারবে? কোন গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ 10 ডিগ্রি থেকে কম হলে, এটা কখন হবে? যখন যত বেশি বড় গোলক নেব তার থেকে কোনো টুকরো কাটলে পরেই বক্রতা কেন্দ্র অনেক দূরে চলে যাবে। আর বক্রতা কেন্দ্র দূরে চলে যাওয়া মানে কৌণিক উন্মেষটা ছোট হয়ে যাবে। কি বললাম? উপাক্ষে রয়েছে ক্ষুদ্র উন্মেষযুক্ত কোন গোলীয় দর্পণের মেরুর নিকটবর্তী আপতিত রশ্মি, মেরুর কাছে যে রশ্মিটা থাকবে ওটার নাম উপাক্ষীয় রশ্মি। প্রমাণ করো R সমান 2F। R মানে এখানে বক্রতা ব্যাসার্ধ, F মানে ফোকাস দৈর্ঘ্য। R মানে বক্রতা ব্যাসার্ধ, F মানে ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? গোলীয় দর্পণের উপর অবস্থিত যে কোনো বিন্দুর সঙ্গে বক্রতা কেন্দ্র পর্যন্ত সংযোজিত সরলরেখাংশের দৈর্ঘ্য। মেরু থেকে বক্রতা কেন্দ্র দূরত্ব, ওটাও হবে বক্রতা ব্যাসার্ধ, হবে কি না? কারণ গোলীয় দর্পণের উপর যে কোনো বিন্দু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্ব বক্রতা ব্যাসার্ধ। আর মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। মানে এটা প্রমাণ করতে হবে। গোলীয় দর্পণের ক্ষেত্রে R সমান 2F। একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ আঁকো। একটা ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল গোলীয় দর্পণ আঁকো। ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল গোলীয় দর্পণ। M1 এটাকে মেরু দিচ্ছি এখানে O, এটা M2। M1 ও M2 এটি ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ। মেরুকে আমি একটা লাইন করে দিলাম, এটা হয়ে যাবে কি প্রধান অক্ষ। এটা প্রধান অক্ষ। এইরকম জায়গাটাকে কি বিন্দু বলবো আমরা? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। আর ঠিক এর মধ্যবিন্দুটাকে নাও ফোকাস বিন্দু F। এটাকে ফোকাস বিন্দু নাও, ফোকাস। এর মাঝামাঝি জায়গাটা নাও, আমরা প্রমাণ করে দেখাবো ওটা ঠিক মধ্যবিন্দু হবে।
আর সমান 2f মানে কি fটা কি হবে r/2 ব্যাসার্ধ ওই বক্রতার সাথে অর্ধেক হবে আর কি। তাহলে মধ্যবিন্দু হলে তবেই তো হবে। হয়ে গেছে আগে ধরি M1 ও M2 অবতল গোলীয় দর্পণের লেখা যাবে না, আগে বুঝবো। ধরি M1 ও M2 গোলীয় দর্পণের M1 ও M2 ধরি M1 ও M2 হলো ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি অবতল গোলীয় দর্পণ। অবতল গোলীয় দর্পণ লেখাটা মুখস্থ করবো। লেখাটা মুখস্থ করি। ধরি M1 ও M2 উন্মেষযুক্ত একটি অবতল গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটি এই অবতল গোলীয় দর্পণটি ও হলো কি নাম বলবো? অবিন্দ্র কি নাম বলবো? ও হলো মেরু, এফ হলো ফোকাস বিন্দু লিখলে হবে, এবং এফ হলো বক্রতা। সি হবে, সি হলো বক্রতা ব্যাসার্ধ। চলো সেকেন্ড লাইনটা মুখস্থ করি। সেকেন্ড লাইন মুখস্থ করবো। PQ উপাক্ষীয় রশ্মিটি PQ উপাক্ষীয় রশ্মিটি দর্পণের উপর কিউ বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর আপতিত হয় এবং QF পথে প্রতিফলিত হয়। দাঁড়া কি বলছি? PQ উপাক্ষীয় রশ্মি মানে মেরুর কাছাকাছি আপতিত হবে, মেরু বিন্দুর কাছাকাছি। মনে করো এইরকম একটা রশ্মি কথা বলছি, এটা প্রধান অক্ষের সমান্তরালেই এলো, কিন্তু এটা পি, এখানে কি বলছি, এটা PQ রশ্মিটা, এটা উপাক্ষীয় রশ্মি, মেরুর খুব কাছে। এটা আরো কাছে নিলে পরে জড়িয়ে যাবে লেখাটা, এজন্য দূরে লিখেছি। ধরি PQ উপাক্ষীয় রশ্মিটি দর্পণের উপর কিউ বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে ধরি PQ উপাক্ষীয় রশ্মি দর্পণের উপর কিউ বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়। এটা দরকার নেই। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় এবং QF পথে প্রতিফলিত হয়। এই ঘটনাটা হবে কিনা? প্রতিফলনের নিয়ম পড়িয়েছি।
প্রধান অক্ষে সমান্তরাল হলে ফোকাস বিন্দু প্রতিফলিত হবে। চলো সেন্টেন্স মুখস্থ করি। এবার কিউ কমা সি যুক্ত করি। কিউ বিন্দুর সঙ্গে সি কে যোগ করব। কিউ কমা সি যুক্ত করি। কিউ কমা সি যুক্ত করি। কিউ বিন্দুর সঙ্গে সি যোগ করব। এই বন্ধু কোনো অসুবিধা আছে? এবার দেখো, তারপরে হাতে কারো পেন থাকবে না। এখানে পি কিউ সমান্তরাল ওসি, এখানে পি কিউ সমান্তরাল ওসি। সন্দেহ আছে? কারণ প্রধান অক্ষের সমান্তরালেও আপতিত হয়েছে। পি কিউ সমান্তরাল ওসি। কিউ সি কে ভেদক ধরে পাই। ভেদক ধরে পাই। আমরা পড়িয়েছি দুটি সমান্তরাল সরল রেখাংশকে কোনো সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান। দুটি সমান্তরাল সরল রেখাংশকে কোনো সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান। কি বললাম? টাইম আপ। কি বলেছি? দুটি সমান্তরাল সরল রেখাংশকে দুটি সমান্তরাল সরল রেখাংশকে কোনো সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলির মান সমান। একান্তর কোণ দেখতে কেমন? ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল জেড বা উল্টানো জেড আকৃতি। তাহলে দেখো, এটা পি, এখানে কিউ, এখানে ও, এখানে সি। তাহলে এই দুটো সমান্তরাল সরল রেখা কিউ সে ছেদ করেছে। তাহলে এই কোণটার এই কোণটা কি হবে? একান্তর কোণ, উল্টানো জেড আকৃতির। এরা মানে সমান হবে। অতএব পাই কোণ পি কিউ সি সমান একান্তর কোণ কিউ সি এফ লিখে দেই। কিউ সি এফ আপত্তি করব। কোণ পি কিউ সি সমান কোণ কিউ সি এফ। একান্তর কথাটা বাদ দিলাম, 1 নম্বর দিলাম। এটা মুখস্থ করবো। কোন নিয়ম মাথায় রেখে? দুটি সমান্তরাল সরল রেখাংশকে কোনো সরল রেখাংশ ছেদ করলে উৎপন্ন একান্তর কোণের মান সমান। কি বললাম? প্রতিফলনের নিয়ম অনুসারে প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে লিখি। দ্বিতীয় সূত্রানুসারে, প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে কি ঘটনা ঘটবে? কে পারবে? প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে দ্বিতীয় সূত্রটা কি? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে বলে দিয়েছি উত্তরটা পুরো প্রায় বলা হয়ে গেছে। কি হবে? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এটা দ্বিতীয় সূত্র। কি হবে? কোণ পি কিউ সি সমান কোণ সি কিউ এফ। সি কিউ এফ। এই উপরের কোণটা আপতন কোণ আর নিচেরটা প্রতিফলন কোণ। এখানে কিউ সিটা হচ্ছে অভিলম্ব। বক্রতা ব্যাসার্ধ সবসময় অভিলম্ব হিসাবে কাজ করবে। এটা লেখা যাবে কিনা? হ্যাঁ, এটা 2 নম্বর দেবো। এবার 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে পাই। 1 এবং 2 তুলনা করে পাই। দেখতো কি তুলনা করে পাবো? 1 নম্বরের সঙ্গে 2 নম্বর তুলনা করো, মন দিয়ে তুলনা করো। তুলনা করে পাই কোণ কিউ সি এফ সমান কোণ সি কিউ এফ। আমি তো এটা পাচ্ছি। এখানে পি কিউ সি কমন আছে 2 জায়গায়, ওকে বাদ দিলাম। বাদ দিলে লেখা যাবে কিনা?
এটুকু বোঝা গেছে? অল্প না পুরো? হ্যাঁ, আরে তুলনা করে কি এখানেও কোন পিকিউসি, এখানেও কোন পিকিউসি, ওটা কমন, ওটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এই দুটো কোন, এই কোনটার সঙ্গে এই কোনটাকে সমান লিখলাম। এবার দেখাও কিউসিএফ কোনটা? কিউসিএফ মানে এই কোনটা, কিউসিএফ মানে এই কোনটা, একমত? সিকিউএফ মানে এই কোনটা, সিকিউএফ মানে এই কোনটা? ত্রিভুজ কিউএফসি এর, ত্রিভুজ কিউএফসি, কোন ত্রিভুজটা বলেছি? কিউএফসি এর কোন কিউসিএফ সমান কোন সিকিউএফ, কোন কিউএফসি এর কোন কিউসিএফ সমান সিকিউএফ। এই যে এখান থেকে একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে কি ঘটনা ঘটবে? একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। তাহলে অতএব আমি এখানে কি বলবো? অতএব কি বলবো? এখানে কিউসিএফ, কিউসিএফ মানে কিউএফ, সমান এফসি, কিউএফ সমান এফসি। এখানে রেখাংশ দিয়ে দিই, কিউএফ সমান এফসি। এটা লেখা যাবে। কেন লেখা যাবে? একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়। মুখস্থ করো, এইটুকু মুখস্থ করো, এখান থেকে এইটুকু মুখস্থ করো তাড়াতাড়ি, আর 2 মিনিটের ব্যাপার আছে। যেহেতু পিকিউ হলো উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি, পিকিউটা উপাক্ষীয় রশ্মি, তার মানে কিউ বিন্দুটা মেরুর খুব কাছাকাছি হবে। পিকিউ হলো উপাক্ষীয় রশ্মি, তাহলে কিউ বিন্দুটা কি হবে? মেরুর কাছাকাছি হবে। যেহেতু পিকিউ হলো উপাক্ষীয় রশ্মি, তাহলে এই কিউ বিন্দুটা কি হবে? এই মেরুর কাছে হবে। অতএব যদি আমি এটা লিখি কিউএফ সমান ওএফ, দেখতে লেখা যাবে কিনা? কিউএফ সমান ওএফ। যেহেতু উপাক্ষীয় রশ্মি, ওই কিউ বিন্দুটা ও বিন্দুর সঙ্গে মিশে যাবে, ধরো এত মিশে যাচ্ছে কাছাকাছি, তাহলে কিউএফ আর ওসি এই দুটো দূরত্ব কি হবে? সমান হবে। যেহেতু পিকিউটা উপাক্ষীয় রশ্মি, তাহলে কিউ বিন্দুটা কোথায় আছে? মেরুর কাছাকাছি। সেই জন্য কিউ থেকে এফ পর্যন্ত যা দূরত্ব, ও থেকে এফ পর্যন্ত দূরত্বটা কি হবে? প্রায় সমান হবে। এখানে প্রায় সমান লেখা যাবে না, শুধু সমানই করবো, কারণ কিউ বিন্দুটা আর ও বিন্দুটা এত গায়ে গায়ে লেগে আছে মনে করো। এবার এটাকে আমি নাম্বারিং করবো কত? 3 না 3, এটাকে 4 নাম্বারিং করবো। দেখ তো 3 আর 4 তুলনা করে কি হবে? 3 আর 4 তুলনা করে কি হবে? 3 এবং 4 তুলনা করে পাই, তুলনা করে 3 এবং 4 তুলনা করে পাই কি? ওএফ সমান এফসি। কার কার কাছে মার্কেটে বিক্রি হবে কথাটা? এখানে কি হচ্ছে? কিউএফটা কমন ছিল, বাদ দিয়ে দিলাম, কমন অংশটাকে বাদ দিয়ে দিলাম। এবার এই কি ওএফ সমান এফসি আছে, তাহলে ওএফ সমান কত হবে? ওএফ সমান হাফ ইনটু ওএফ প্লাস এফসি। এই দুটো সমান ছিল, তাহলে ওএফটা সমান কত? হাফ ইনটু এই দুটো যোগ কর। কোথা থেকে এটা এসছে রে ভাই? হ্যাঁ, কোথা ভূমি কোথা পাচ্ছে এখানে? এই ওএফ আর এফসি যোগ করলে কত হবে? এদিকে দেখো, ওএফ মানে এখান থেকে শুরু করে এইটুকুটা যে ওএফ, আর এফসি মানে এখান থেকে শুরু করে এতটা, এটা যোগ করলে কি হলো? ওসি হয়ে যাবে না?
ওসি হবে কিনা? ওএফ মানেটা কি? ওএফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, হাফ ইনটু ওসি মানে কি? ব্যাসার্ধ। ওসি মানে কি? বক্রতা ব্যাসার্ধ। বজ্রগুণ করলে কত হবে? 2f সমান, বোঝা গেছে? মুখস্থ করে খাতায় লিখতে হবে।